কালের ধুলোমাখা পাতায় লুকিয়ে আছে এমন এক অসাধারণ গল্প যেখানে সততা, দয়া এবং বন্ধুত্বের আলোয় লোভের অন্ধকার ছিন্ন ভিন্ন হয়ে যায়। দূরের এক নিরিবিলি গ্রামে বাস করত ফিরোজ নামে এক গরিব ধোপা, যার সততা ছিল তার জীবনের সবচেয়ে উজ্জ্বল তারা, এবং সেই সততাই তাকে নিয়ে যায় অপ্রত্যাশিত এক যাত্রায়, যেখানে সোনার গাছ, জাদুকরী পরী এবং রাজকীয় ষড়যন্ত্র মিলে তৈরি হয় এক অবিস্মরণীয় কাহিনী। একদিন সুলতান তার সততার গল্প শুনলেন এবং তাকে নিজের দরবারে ডেকে পাঠালেন। সুলতান বললেন, ফিরোজ, আমরা তোমার সত্যবাদিতার পরিশ্রমের কথা অনেক শুনেছি। আমরা চাই যে আজ থেকে তুমি আমাদের বউ বাচ্চাদের কাপড় ধুয়ে দাও। ফিরোজ বলল, সুলতান সালামত, এ তো আমার ভাগ্য, আমি আপনার এই কাজ পুরো একাগ্রতায় করব। সুলতান বললেন, আমাদের তোমার থেকে এই আশাই ছিল। মনে রেখো, এ প্রাসাদে শুধু সততারই সম্মান হয়, তোমার মতো লোকেরাই এ রাজ্যের আসল শক্তি। ফিরোজ বলল, ঠিক আছে সুলতান সালামত, আমি আপনাকে কখনো অভিযোগের সুযোগ দেব না। আপনি আমার মতো গরিবের ওপর ভরসা করেছেন, আমি নিজের জান দিয়েও আপনার এ ভরসা ভাঙতে দেব না। এখন ফিরোজ প্রতিদিন সুলতানের বউ বাচ্চাদের কাপড় ধুয়ে নিজের জীবন চালাত। একদিন যখন সে প্রাসাদের দিকে যাচ্ছিল, তখন রাস্তায় ঝোপের মধ্যে একটা সোনালী হরিণের বাচ্চা পড়ে থাকতে দেখল। সে ব্যথায় কাঁদছিল। ফিরোজ দেখে বলল, আরে, এ তো সুন্দর হরিণের বাচ্চা, এখানে একা কি করছে? মনে হচ্ছে খুব তেষ্টা পেয়েছে। আরে, কার নজর লেগে গেল তোমাকে? তুমি এত সুন্দর, তোমার মা কোথায়? ফিরোজ দৌড়ে কাছের পুকুর থেকে জল এনে বাচ্চাকে খাওয়ালো। জল খেয়ে হরিণের বাচ্চার মধ্যে একটু প্রাণ এলো। হরিণ বলল, তোমার অনেক অনেক ধন্যবাদ, ভালো মানুষ, তুমি আমার জান বাঁচিয়েছ। ফিরোজ অবাক হয়ে বলল, তুমি কথা বলতে পারো? এ তো বড় আশ্চর্যের কথা। একটা হরিণের বাচ্চা মানুষের ভাষায় কি করে কথা বলতে পারে? ভালো, এটা কি করে সম্ভব? হরিণ বলল, যদি তুমি আমাকে না বাঁচাতে, তাহলে আমি আজ মরে যেতাম। ভালো করেছো, আমাকে বাঁচিয়েছ। ফিরোজ বলল, আরে, ওসব তো ঠিক আছে, কিন্তু তুমি এখানে কি করে এলে? হরিণ বলল, আমি আমার মা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। অনেক দিন ধরে ক্ষুধার্ত তৃষ্ণার্ত ঘুরছিলাম। দুর্বলতার কারণে এখন আর হাঁটতেও পারছি না। আমি খুব ভয় পেয়েছি। ফিরোজ বলল, এ তো খুব খারাপ হয়েছে। তুমি চিন্তা করো না, আমি তোমার সাহায্য করব। যতদিন না তুমি সুস্থ হয়ে উঠছো, আমি তোমার খেয়াল রাখব, ঠিক আছে না? হরিণ বলল, তুমি সত্যি খুব ভালো। যদি তুমি আমার দেখভাল করো, তাহলে আমি একদিন তোমার সাহায্য অবশ্যই করব। ফিরোজ বলল, আরে, সাহায্যের কথা ছাড়ো, এটা বলো আমি তোমাকে কোথায় রাখব? যদি কেউ তোমাকে দেখে ফেলে, তাহলে ধরে নিয়ে যাবে। হরিণ বলল, তুমি আমাকে এই ঝোপের পেছনে লুকিয়ে রাখো, এখানে কেউ আমাকে দেখতে পাবে না। ফিরোজ বলল, ঠিক আছে, কিন্তু খাওয়া দাওয়ার জন্য কোথায় যাবে? তুমি তো খুব দুর্বল। হরিণ বলল, যদি তুমি প্রতিদিন আমার জন্য একটু খাবার আর জল এনে দিতে পারো, তাহলে আমি তোমার এই উপকার কখনো ভুলব না, আর এক না একদিন তোমার সাহায্য অবশ্যই করব। ফিরোজ বলল, আরে, এতে উপকারের কি কথা? আমি এখন রাজার প্রাসাদে কাজ করি, আমি তোমার জন্য প্রাসাদের বাগান থেকে নরম পাতা জল এনে দেব। হরিণ নরম স্বরে বলল, তোমার দিল খুব বড় ফিরোজ, তুমি আমার জন্য এত ঝুঁকি নেবে? যদি কেউ দেখে ফেলে তাহলে? আরে, বন্ধুর জন্য এত তো করতেই পারি, তুমি চিন্তা করো না, আমি কাউকে জানতে দেব না। এখন আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে, তুমি নিজের খেয়াল রেখো। সেদিন ফিরোজ প্রাসাদে খুব পরিশ্রম করে কাজ করল। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় সে আজার বাগান থেকে কিছু নরম পাতা তুলল আর ঘটি থেকে জল ভরল। ঠিক তখনই এক প্রহরী তাকে দেখে ফেলল। প্রহরী বলল, থামো থামো, তুমি এ পাতাগুলো চুরি করে কোথায় নিয়ে যাচ্ছ? জানো না, রাজার বাগান থেকে চুরি করার শাস্তি মৃত্যু? ফিরোজ ভয় পেয়ে গেল। সে প্রহরীর পায়ে পড়ে গেল। প্রহরীজি, আমাকে মাফ করো, আমি চুরি করিনি, এ পাতাগুলো আমি একটা ক্ষুধার্ত হরিণের বাচ্চার জন্য নিয়ে যাচ্ছি। প্রহরী বলল, আরে বোকো না, আমি এখনই ওজিরজিকে বলছি, তিনি তোমাকে জেলে ঢোকাবেন, তোমার চামড়া উঠে যাবে, সাবধান। ফিরোজ বলল, না, এমন করো না, আমার রোজগার ছিনিয়ে নেবে। আপনি যা বলবেন আমি তা করতে রাজি আছি, আমার উপর দয়া করুন। প্রহরীর মনে লোভ এলো। সে বলল, হ্যাঁ, ঠিক আছে, যদি তুমি চাও যে আমি কাউকে কিছু না বলি, তাহলে তোমাকে প্রতিদিন আমাকে একটা রূপোর মুদ্রা দিতে হবে। ফিরোজ অবাক হয়ে বলল, একটা রূপোর মুদ্রা? কিন্তু প্রহরীজি, আমি তো গরিব ধোপা, এ তো টাকা কোথায় পাবো? প্রহরী বলল, এটা তোমাকে ভাবতে হবে, মুদ্রা দেবে নাকি জেলে যাবে, সিদ্ধান্ত তোমার। মুক্ততে দুনিয়ায় কিছু পাওয়া যায় না। ফিরোজ বলল, ঠিক আছে প্রহরীজি, আমি আপনাকে প্রতিদিন রূপোর মুদ্রা দেব, এই নিন আজকের মুদ্রা। তারপর প্রহরী বলল, মনে রেখো, এ কথা কাউকে জানা উচিত না, নইলে তোমার খ্যান নেই। সেদিনের পর থেকে ফিরোজ প্রতিদিন সেই প্রহরীকে একটা রূপোর মুদ্রা দিত, আর হরিণের বাচ্চার জন্য পাতা আর জল নিয়ে যেত। লো, আমার বন্ধু, এগুলো খাও, ক্ষুধার্ত থেকো না। হরিণ নরম স্বরে বলল, ফিরোজ, তুমি আমার জন্য অনেক কষ্ট করো,
আমি তোমারে ঋণ কি করে শোধ করব? তুমি প্রতিদিন এত চিন্তিত দেখায়। ফিরোজ বলল, আরে আমার প্যারা হরিণ, ঋণের কথা বলো না বন্ধু, শুধু তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। তোমার খুশিতে আমার খুশি, আমি একদম চিন্তিত নই। দেখতে দেখতে অনেক সপ্তাহ কেটে গেল। ফিরোজের সব জমানো টাকা শেষ হয়ে আসছিল। একদিন সে সাহস করে প্রহরীকে বলল, প্রহরীজি, এখন আমার কাছে টাকা শেষ হয়ে গেছে, আমি আপনাকে আর মুদ্রা দিতে পারবো না। এখন আমি হরিণের বাচ্চার জন্য বন থেকে পাতা এনে দেব, আর কি করতে পারি? প্রহরী বলল, আরে তুমি মিথ্যে বলছো, যখন তোমার কাজ ছিল তখন প্রাসাদ থেকে পাতা নিয়ে যেতে, এখন বাহানা করছো? থামো, আমি এক্ষুনি ওজিরজির কাছে তোমার অভিযোগ করছি। ফিরোজ ভয়ে বলল, না প্রহরীজি, ক্ষুধার দোহাই এমন করো না, আমার কথা তো বুঝো। প্রহরী বলল, আরে এ নাটক বন্ধ করো, থাম, তোর তো খেয়াল নেই। প্রহরী সোজা উজিরের কাছে গেল এবং সব কথা বাড়িয়ে চড়িয়ে বলে দিল। উজির তৎক্ষণাৎ সেখানে পৌঁছে গেলেন। সেখানে পৌঁছতেই উজির রাগে বললেন, তোমার এত সাহস, তুমি রাজার বাগান থেকে চুরি করো? আমরা তোমাদের দুজনকেই জেলে বন্দি করিয়ে দেব। ফিরোজ উজিরের পায়ে পড়ে গেল। উজিরজি, আমার থেকে ভুল হয়ে গেছে, কিন্তু আমি ইচ্ছে করে করিনি, আমি তো শুধু কিছু পাতাই নিয়েছিলাম, একটা বোবা প্রাণীর জন্য। এখন আপনিই বলুন, এতে ভুল কি? উজির বললেন, চুপ করো, যদি জেলে যেতে না চাও তাহলে যা তুমি প্রহরীকে দিতে তার দ্বিগুণ, অর্থাৎ রূপোর 2 মুদ্রা প্রতিদিন আমাকে দিতে হবে। ফিরোজ বলল, উজিরজি, আমার কাছে তো কিছুই বাকি নেই, আমি এত টাকা কোথায় পাবো? কোথায় পাবো আমি এত সম্পদ? উজির বললেন, এটা আমি জানি না, কাল থেকে আমার 2 মুদ্রা চাই, নইলে পরিণতি পুরো ভরো হবে। আর হ্যাঁ, প্রহরীকেও তার অংশ দিতে থাকো। এখন ফিরোজ খুব চিন্তায় পড়ে গেল। সে যেমন তেমন করে উজিরকে টাকা দিতে লাগল। তার উদাসীনতা হরিণের বাচ্চা থেকে লুকিয়ে থাকল না। হরিণ বলল, তুমি এত দুঃখী কেন থাকো ফিরোজ? কোনো তো কথা আছে যা তুমি আমার থেকে লুকিয়ে রেখেছ। তোমার চোখ বলে যে তুমি খুব বড় চিন্তায় আছো। আমাকে নিজের বন্ধু মনে করো, তাহলে সত্যি সত্যি বলো। আমি তোমাকে আর চিন্তিত করতে চাই না বন্ধু, আমার থেকে যতটা সাহায্য হবে আমি করে যাব। আসল বন্ধু সেই যে দুঃখে সাথ দেয়। বলো আমাকে কি কথা, হয়তো আমি তোমার কিছু সাহায্য করতে পারি। তখন ফিরোজ বলল, বন্ধু, আমাকে মাফ করো, এখনো পর্যন্ত যা পেরেছি আমি করেছি, কিন্তু আজ আমি তোমার জন্য খাবার আনতে পারবো না। আমার কাছে উজির আর প্রহরীকে দেওয়ার মতো টাকা বাকি নেই। হরিণ অবাক হয়ে বলল, কি, তুমি আমার খাবারের জন্য টাকা দিতে? আমাকে মাফ করো ফিরোজ, আমি কখনো এটা জানার চেষ্টাই করিনি যে তুমি আমার জন্য এত কষ্ট সহ্য করছো। ফিরোজ বলল, আরে না বন্ধু, তুমি দুঃখী হয়েও না, তোমার কোনো দোষ নেই, আমি তো শুধু এটা ভেবে চিন্তিত ছিলাম যে তোমার পেট কি করে ভরবে। হরিণ বলল, এখন তোমাকে চিন্তা করার দরকার নেই ফিরোজ, এখন আমি বড় আর শক্তিশালী হয়ে গেছি, আমি বনে নিজের খাবার নিজেই খুঁজে নিতে পারি। ফিরোজ বলল, আরে বাহ, এ তো খুব ভালো কথা, চলো এখন আমি যাই। হরিণ বলল, থামো ফিরোজ, থামো, তুমি আমার অনেক সাহায্য করেছ, এখন আমার পালা, আমি তোমার গরিবী চিরকালের জন্য দূর করে দেব। ফিরোজ অবাক হয়ে বলল, সেটা কি করে? তোমার কাছে কোনো খজানা আছে নাকি? হরিণ বলল, আমি তোমার জন্য একটা জাদুকরি গাছ এনেছি, এটা সোনার গাছ। ফিরোজ অবাক হয়ে সেই ঝিকমিক করা ছোট গাছটাকে দেখে বলল, আরে বাপ রে, সোনার গাছ এটা তুমি কোথায় পেলে? এটা তো সত্যিই সোনার মতো ঝিকমিক করছে, আমি কি স্বপ্ন দেখছি? হরিণ বলল, এটা তোমার সততার ফল ফিরোজ, প্রকৃতিও সত্যবাদীদের সাথ দেয়। যখন তুমি এটা লাগাবে তখন এটা বড় হয়ে তোমাকে সোনার পাতা দেবে, যা বেছে তুমি খুব ধনী হতে পারো। ফিরোজ খুশিতে বলল, সত্যি, এ তো অসাধারণ। হরিণ বলল, কিন্তু একটা কথা মনে রেখো, এ গাছ খুব তাড়াতাড়ি বড় হবে, রাতের সময় এটা নিজে থেকেই কিছু পাতা ফেলে দেয়, তুমি শুধু সেই পাতাগুলোই তুলতে পারো, দিনে কখনো এর পাতা ছিল না, নইলে তুমি খুব বড় বিপদে পড়ে যাবে। ফিরোজ বলল, আমি তোমার কথা সবসময় মনে রাখব বন্ধু, কিন্তু এটা তুমি কোথায় পেলে? হরিণ বলল, আজ যখন আমি বনে ঘুরছিলাম তখন 2 সুন্দর পরীকে দেখলাম, আমি একটা গাছের পেছনে লুকিয়ে পড়লাম এবং তাদের কথা শুনতে লাগলাম। পরীরা বলছিল, কতদিন পর আমরা ধরতিতে ঘুরতে এসেছি, এই জায়গাটা কত সুন্দর, কেননা আমরা আমাদের পরিলোকের একটা সোনপরি গাছ এখানে লাগিয়ে দিই, যখনই আমরা এখানে আসব তখন এই গাছের নিচে বিশ্রাম করব। এ তো খুব ভালো চিন্তা, এই ঘন বনে এটা কেউ ক্ষতি করতে পারবে না। তারপর সেই পরীরা সেখানে কয়েকটা গাছ লাগালো এবং উড়ে চলে গেল। আমি তাদের মধ্যে একটা গাছ তোমার জন্য নিয়ে এলাম। ফিরোজ বলল, তুমি সত্যি আমার সবচেয়ে ভালো বন্ধু, তোমার এই উপকার আমি কখনো ভুলব না, শুধু মনে রেখো, এই গাছের কথা কাউকে বলো না।
ফিরোজ গাছ নিয়ে বাড়ি তো এলো, কিন্তু তাকে এক নতুন চিন্তা ঘিরে ফেলল। এই চমৎকার গাছটা আমি কোথায় লাগাবো? যদি বাড়ির বাইরে লাগাই তাহলে গ্রামের লোক রাতেই উপরে নিয়ে যাবে। আমার কাছে তো কোনো নিরাপদ জায়গাও নেই, কোথাও এই গাছ শুকিয়ে না যায়। ভাবতে ভাবতে ফিরোজের একটা উপায় মনে পড়ল। হ্যাঁ, এটা ঠিক হবে। সোনার উপর নিরাপত্তা তো শুধু রাজপ্রাসাদেই হতে পারে। কেননা এই গাছটা রাজার বাগানে লাগিয়ে দিই, এতে গাছের নিরাপত্তাও হবে, আর যখন আমি রাজাকে সোনার পাতা দেব তখন তিনি খুব খুশি হবেন, আমাকে পুরস্কারও দেবেন। আমার গরিবী চিরকালের জন্য দূর হয়ে যাবে। হ্যাঁ, এটাই ঠিক। পরের দিন সে চুপি চুপি রাজপ্রাসাদের বাগানে গর্ত খুঁড়তে লাগল। ঠিক তখনই অজির তাকে দেখে ফেললেন এবং বললেন, আরে মূর্খ, তুই এখানে কি করছিস? যা, কাপড় ধুতে, বাগানে গর্ত কেন খুঁড়ছিস? ফিরোজ খুব সরল ছিল, সে অজিরকে সব সত্যি সত্যি বলে দিল। অজিরজি, এটা একটা চমৎকার গাছ, এতে সোনার পাতা গজায়। অজিরের মনে লোভ ভরে গেল। সোনার পাতা? কোথাও তো আমাকে বোকা বানাচ্ছে না তো? যদি এটা মিথ্যে হয় তাহলে তোর জিভ টেনে ছিঁড়ে নেব। না অজিরজি, এ সত্যি, আপনি নিজে দেখে নিন। এখন শুধু এটাকে নিরাপদ জায়গায় লাগাতে হবে। অজির মনে মনে ভাবলেন, যদি এটা সত্যি হয় তাহলে সব সোনা আমার হবে, এই ধোপাকে আমি একটা পাতাও নিতে দেব না। আর তারপর অজির বললেন, আচ্ছা, তাই যদি হয় তুমি এটা এখানে লাগাতে পারো, কিন্তু এর থেকে যা কিছু পাওয়া যাবে তার অর্ধেক অংশ আমার হবে, বুঝলে? জি অজিরজি, আমার মানা আছে, আপনি শুধু এর নিরাপত্তার খেয়াল রাখবেন। তুমি সেটা চিন্তা করো না, এসব আমার দায়িত্ব। ফিরোজ অজিরকে হরিণের বলা সব কথাও বলে দিল, যে পাতা রাতেই তুলতে হয়, দিনে ছিঁড়তে নেই। অজির কথায় বেশি মনোযোগ দিলেন না। মাত্র কয়েকদিনের মধ্যে সেই গাছ একটা সুন্দর গাছ হয়ে গেল এবং এর সোনার পাতাগুলো চাঁদের আলোয় ঝিকমিক করতে লাগল। অজির বললেন, ওয়া ফিরোজ, এ তো খুব সুন্দর, এটা দেখে তো মন খুশি হয়ে গেল। যেই রাত হলো এবং কিছু পাতা গাছ থেকে ঝরে পড়ল, ফিরোজ সেগুলো তুলতে লাগলো এবং বলল, অজিরজি, দেখুন না কত সুন্দর পাতা এসেছে, চলুন এখন এই পাতাগুলো তুলে নিই। যেই ফিরোজ পাতাগুলো তুলল, অজির জোরে চিৎকার করে উঠলেন, সিপাহীরা, ধরো এ চোরকে, এ রাতে শাহী বাগান থেকে সোনপরি গাছের পাতা চুরি করছে। ফিরোজ অবাক হয়ে জিজ্ঞাসা করল, অজিরজি, এ আপনি কি বলছেন? আমি চুরি করিনি, এ তো আমাদের চুক্তি ছিল না। অজির গর্ব করে বললেন, আরে কি চুক্তি? এক চোরের সাথে কোনো চুক্তি হয় না। চুপ করো, আজ থেকে আগেও এ বাগান থেকে যত গাছপালা চুরি হয়েছে সব এই করেছে। না না, এ অজির মিথ্যা বলছেন, এই গাছটা আমি নিজেই লাগিয়েছিলাম, তারাই আমাকে এখানে লাগানোর অনুমতি দিয়েছিলেন, জিজ্ঞাসা করুন তাদের। অজির বললেন, সিপাহীরা, একে মহারাজের সামনে নিয়ে চলো, তার সব সরলতা সেখানেই বেরিয়ে যাবে। অজির ফিরোজকে রাজার সামনে হাজির করলেন এবং মিথ্যা গল্প বলে তাকে চোর প্রমাণ করে দিলেন। সিপাহীরা ফিরোজকে খুব মারল এবং প্রাসাদ থেকে বাইরে ছুঁড়ে ফেলে দিল। ফিরোজ কাঁদতে কাঁদতে বাড়ি এলো এবং কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, এ আমার সাথে কি হলো? আমি তো সবসময় সততার সাথে চলেছি, তবুও আমাকে ধোঁকা ছাড়া কিছু মিলল না। জানি না, আমার কপালই ফাটা। সে সোজা হরিণের বাচ্চার কাছে গেল এবং কাঁদতে কাঁদতে সব কথা বলে দিল। হরিণ বলল, এ তো খুব খারাপ হয়েছে ফিরোজ, কিন্তু এসব তোমার একটা ভুলের জন্য হয়েছে। আমি তো তোমাকে কাউকে ভরসা করতে মানা করেছিলাম না। ফিরোজ বলল, হ্যাঁ বন্ধু, আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে। আমি সেই লোভী অজিরের উপর ভরসা করে ফেলেছিলাম। যদি আমি তোমার কথা মেনে নিতাম তাহলে আজ আমার সাথে এমন হতো না। কোনো কথা নেই ফিরোজ, লোভ আর মিথ্যা বেশিদিন টিকে না, এক না একদিন সত্য সামনে আসবেই। কিন্তু কি করে হবে? আর এখন আমার কি হবে? তুমি চিন্তা করো না ফিরোজ, আল্লাহ সবসময় সততাবাদীদের সাহায্য করেন, শুধু তোমাকে সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। অন্যদিকে অজির সেই সোনার পাতাগুলো জড়ো করলেন এবং পরের দিন রাজার দরবারে হাজির হয়ে বললেন, সুলতান সালামত, আপনার খাদেম আপনার জন্য এক অনন্য উপহার এনেছে। সুলতান বললেন, অজিরজি, আমরা অনেক দিন ধরে দেখছি যে আমাদের বাগানে একটা গাছ থেকে সোনালি আলো আসে, তার কি রহস্য? অজির বললেন, মহারাজ, এটা কোনো সাধারণ গাছ নয়, এ তো সোনপরীর গাছ, যেটা আমি বড় তপস্যা করে পরীদের থেকে পেয়েছি এবং এখানে লাগিয়েছি। এই সেই সোনার পাতার গোছা। রাজা গোছা হাতে নিয়ে দেখতে দেখতে থেকে গেলেন। ওয়াহ, কত সুন্দর সোনার পাতা! আমরা আজ পর্যন্ত এমন চমৎকার দেখিনি। অজির বললেন, মহারাজ, এ বৃক্ষ সব সময় সোনার পাতা দেয়, এর ঝিকমিক থেকে মনে শান্তি আসে। সুলতান বললেন, অজিরজি,
আমরা তো জানতামও না যে আমাদের রাজ্যে আপনার মতো বুদ্ধিমান আর সৎ ব্যক্তিও আছেন। আপনি সত্যিই একটা বড় পুরস্কারের হকদার। এ নিন 100 সোনার আশরাফি। এখন অজির প্রতি রাতে ঝরে পড়া পাতার গোছা বানিয়ে রাজাকে দিতেন এবং প্রতিদিন 100 সোনার আশরাফি পুরস্কার পেতেন। মাত্র কয়েকদিনের মধ্যে তিনি খুব ধনী হয়ে গেলেন, কিন্তু তার লোভ আরও বাড়তে লাগল। পরের দিন তিনি বাগানে গেলেন এবং গাছ থেকে প্রচুর পাতা ছিঁড়ে নিলেন। যেই তিনি সেই পাতার গোছা বানিয়ে রাজাকে দিলেন, সেগুলো কালো সাপে পরিণত হয়ে গেল। সুলতান অবাক হয়ে বললেন, আরে এই সাপ এখানে কোত্থেকে এলো? ধোঁকাবাজ দুষ্ট, তোমার এত সাহস, তুমি আমাদের গোছার বদলে সাপ দিচ্ছ? সিপাহীরা এ দুষ্টকে নিয়ে যাও এবং কালকোটায় ঢোকাও। অজির বললেন, না সুলতান সালামত, আমাকে মাফ করুন, আমার থেকে ভুল হয়ে গেছে, লোভ আমার বুদ্ধি নষ্ট করে দিয়েছিল সুলতান সালামত। সুলতান বললেন, চুপ করো, একে আমার চোখের সামনে থেকে সরাও। অজিরকে জেলে ঢোকানো হলো। তিনি নিজের ভুলে খুব অনুতাপ করলেন। হায়, আমি এ কি করে ফেললাম! লোভে পড়ে আমি নিজেকেই ধোঁকা দিয়েছি। ফিরোজ আমাকে মানাও করেছিল, কিন্তু আমি তার একটা কথাও শুনিনি। অন্যদিকে ফিরোজ এখন এক শেঠের কাছে কাপড় ধোয়ার কাজ করতে লাগল। এক রাতে সেই দুই পরী নিজেদের সোনপরীর গাছ খুঁজতে খুঁজতে রাজপ্রাসাদের উপর দিয়ে যাচ্ছিল। আরে, আমাদের সোনপরীর গাছ রাজপ্রাসাদে কি করছে? মনে হচ্ছে সেদিন কোনো মানুষ আমাদের কথা শুনে ফেলেছিল এবং আমাদের গাছ চুরি করে এখানে লাগিয়ে দিয়েছে। কে সেই মূর্খ? আমাদের তার সন্ধান পেতে হবে। যে এ গাছের রহস্য জানে, সে রাতে এর পাতা তুলতে অবশ্যই আসবে। আমরা তাকে ধরে ফেলব। সেদিন থেকে সেই দুই পরী প্রতি রাতে সেই গাছের কাছে লুকিয়ে অপেক্ষা করতে লাগল। এক রাতে রাজকন্যা বেড়াতে বেড়াতে বাগানে এলো এবং সেই ঝিকমিক করা গাছ দেখে অবাক হয়ে গেল। ওয়াহ, সোনার গাছ! এটা আমার বাবার বাগানে কি করে এলো? এ তো খুবই সুন্দর, এর পাতাগুলো তো জোনাকির মতো ঝিকমিক করছে। সে গাছ ছুঁয়ে দেখছিলই যে পরীরা তাকে দেখে ফেলল। দেখো বোন, এই সেই চোরনি, এই আমাদের গাছ চুরি করেছে। আমরা একে জ্যান্ত ছাড়ব না, এ আমাদের পবিত্র জিনিসকে অপবিত্র করেছে, একে তো শাস্তি পেতেই হবে। পরীরা রাগে নিজেদের জাদুকরি লাঠি ঘুরিয়ে দিল এবং রাজকন্যা সেখানেই প্রাণহীন হয়ে পড়ে গেল। পরের সকালে পুরো প্রাসাদে হাহাকার পড়ে গেল। রাজা নিজের মেয়ের লাশ দেখে চিৎকার করে কাঁদতে লাগলেন, আমার মেয়েকে কি হয়ে গেল? এ কি হয়ে গেল আমার মেয়ের? একে করল এমন? এসব সেই লোভী অজিরের জন্য হয়েছে। তাকেই ডাকি, সেই বলবে আমার মেয়েকে কি হয়েছে। অজিরকে কালকোঠা থেকে আনা হলো। সুলতান রাগে বললেন, দুষ্ট ধোঁকাবাজ, তোর জন্যে আমার মেয়ের প্রাণ গেল? সত্যি বল, এ কাচের আসল কথা কি, নইলে আমি তোর টুকরো টুকরো করে দেব। এখন অজিরকে নিজের প্রাণ বাঁচাতে সত্যি সত্যি বলতেই হলো। সুলতান সালামত, আমাকে মাফ করে দিন। লোভে পড়ে আমি আপনার কাছে মিথ্যা বলেছিলাম। এ গাছ আমি নয়, বরং ফিরোজ ধোপা এনেছিল। আমি তাকে ধোঁকা দিয়ে সব পুরস্কার নিজে নিয়ে নিয়েছিলাম। সুলতান বললেন, কেন? তুমি এত বড় ধোঁকাবাজ! তুমি শুধু আমাদের ধোঁকা দাওনি, বরং সেই সরল ফিরোজের সাথেও অন্যায় করেছ। এ দুষ্ট অজিরকে কাল সকালে ফাঁসি দেওয়া হোক এবং ফিরোজ ধোপাকে তৎক্ষণাৎ আমাদের সামনে হাজির করা হোক। সৈনিক ফিরোজকে নিতে তার বাড়ি পৌঁছাল। বনে হরিণ যখন সৈনিকদের ফিরোজকে নিয়ে যেতে দেখল, তখন সেও তাদের পেছনে পেছনে প্রাসাদের দিকে চলল। সিপাহীরা বলল, ফিরোজ, তোমার সেই জাদুকরি গাছের জন্যে আমাদের রাজকুমারীর প্রাণ গেছে। তার মৃত্যুর জন্যে তুমি দায়ী। ফিরোজ অবাক হয়ে জিজ্ঞেস করল, কি, রাজকন্যা আর নেই? কিন্তু এ কি করে সম্ভব? সেই গাছের পাতা থেকে কারুর মৃত্যু কি করে হতে পারে? ঠিক তখনই হরিণ দরবারে এসে মানুষের গলায় বলল, সুলতান সালামত, ফিরোজকে শাস্তি দিয়েন না, এতে এর কোনো দোষ নেই। রাজা এবং সব দরবারি একটা কথা বলা হরিণ দেখে অবাক হয়ে গেলেন। তুমি কে? আরে অপরাধীর পক্ষ কেন নিচ্ছ? সুলতান বললেন, একটা কথা বলা হরিণ, এ কি বকওয়াস? হরিণ বলল, সুলতান সালামত, আমি ফিরোজের বন্ধু। আমার এ গাছের পুরো গল্প জানা আছে। ফিরোজ নির্দোষ। রাজাকে গাছের এবং পরীদের পুরো গল্প সত্যি সত্যি বলে দিল। মহারাজ, আমার পুরো বিশ্বাস যে এসব সেই পরীরাই করেছে এবং শুধু তারাই রাজকন্যাকে আবার জীবিত করতে পারে। তাহলে কি আমার মেয়ে আবার জীবিত হতে পারে? তুমি সত্যি বলছো? হ্যাঁ মহারাজ, হ্যাঁ, কিন্তু এর জন্য আমাকে এবং ফিরোজকে একটু সময় লাগবে। আমাদের সেই পরীদের সাথে কথা বলতে হবে। সুলতান সালামত, বিশ্বাস রাখুন, সত্যের পথে চলার লোকদের সাহায্য আল্লাহ করেন। সুলতান বললেন, ঠিক আছে, তোমাদের কাছে 2 দিনের সময় আছে।
যদি আমার মেয়ে জীবিত না হয় তাহলে আমি তোমাদের দুজনের টুকরো টুকরো করে দেব। রাজা ফিরোজ এবং হরিণকে ছেড়ে দিলেন। ফিরোজ বলল, আমার পেয়ারা হরিণ, তুমি আজ আবার আমার প্রাণ বাঁচালে। এখন আমরা কি করব? এখন আমাদের রাজকন্যাকে বাঁচানোর উপায় ভাবতে হবে। আমার কাছে একটা পরিকল্পনা আছে, তোমাকে ঠিক সেইভাবেই করতে হবে যেভাবে আমি বলবো। সেই রাতে হরিণের বলা মতো ফিরোজ বাগানের গাছের পেছনে লুকিয়ে পড়ল। যখন পরীরা এলো এবং নিজেদের জাদুকরি লাঠি রেখে নাচতে গান করতে লাগল, তখন ফিরোজ চুপি চুপি তাদের লাঠি তুলে নিল। যখন পরীদের জানা গেল যে তাদের লাঠি গায়েব, তখন তারা বলল, আরে আমাদের জাদুকরি লাঠিগুলো কোথায় গেল? দেখো দেখো, এই লোকটার কাছে এর লাঠি ছাড়া আমাদের শক্তি অসম্পূর্ণ। তখন ফিরোজ বলল, পরীরা, আমি তোমাদের লাঠি তখনই ফেরত দেব যখন তোমরা রাজকন্যাকে জীবিত করবে। পরীরা বলল, আমরা সেই চোরনিকে জীবিত করতে পারি না, সে আমাদের গাছ চুরি করেছে। পরীরা যখন ফিরোজের থেকে পুরো গল্প শুনল, তখন তাদের ভুল বোঝা গেল। পরীরা বলল, হে নেকদিল মানুষ, আমাদের মাফ করে দাও। আমরা জানতাম না যে তুমি কারুর সাহায্যের জন্য এসব করেছ। তোমার সততা দেখে আমাদের মন গলে গেছে। আমরা রাজকন্যাকে জীবিত করে দেব, কিন্তু আমাদের একটা শর্ত, তোমাকে এ সোনপরি গাছ আমাদের ফেরত দিতে হবে। ঠিক আছে, ফিরোজ বলল। না না, কিন্তু আপনারা এই গাছ নিয়ে গেলে আমার কি হবে? আমি তো আবার গরিব হয়ে যাব না? পরীরা বলল, তুমি চিন্তা করো না, তোমার সততার ফল তোমাকে অবশ্যই মিলবে। ফিরোজ ভাবল, যদি আমার গরিব থেকে যাওয়ার থেকে একটা প্রাণ বাঁচে তাহলে আমার মানা। ফিরোজ তাদের কথা মেনে নিল এবং লাঠিগুলো ফেরত দিয়ে দিল। পরীরা নিজেদের লাঠি ঘুরিয়ে দিল এবং রাজকন্যা জীবিত হয়ে উঠল। উঠতেই সে বলল, আরে আমি এখানে কি করে? আর আপনারা দুজন কে? পরীরা বলল, তোমাকে ফিরোজের জন্য নতুন জীবন মিলেছে। পরীরা বলল, মাফ করো ফিরোজ, আমরা এখন মানুষের জন্য আর কিছু করতে পারি না। আমরা আমাদের প্রতিশ্রুতি পূর্ণ করেছি, এখন আমরা যাচ্ছি। এ তো বলে পরীরা সেই সোনপুরি গাছসহ অদৃশ্য হয়ে গেল। ফিরোজ ক্লান্ত বোধ করছিল, কিন্তু রাজকন্যার বেঁচে ওঠার খুশি ছিল। রাজা নিজের মেয়েকে জীবিত দেখে খুশিতে কেঁদে ফেললেন। আমার মেয়ে, তুমি জীবিত? রাজকন্যা বলল, বাবাজি, এসব ফিরোজের জন্য হয়েছে। এনারাই পরীদের সাথে কথা বলে আমাকে বাঁচিয়েছেন। রাজা ফিরোজকে জড়িয়ে ধরলেন। ফিরোজ, তোমার সততা আর সত্যবাদিতা আমাদের দিল জয় করেছে। তুমি আমাদের মেয়ের প্রাণ বাঁচিয়েছ। আমরা তোমার বিয়ে আমাদের মেয়ের সাথে করাতে চাই এবং তোমাকে আমাদের অর্ধেক রাজত্ব দিয়ে দিচ্ছি। ফিরোজ ভয়ে ভয়ে বলল, কিন্তু মহারাজ, আমি তো এক গরিব ধোপা, আমি রাজকন্যার যোগ্য নই। সুলতান বললেন, কিন্তু এ যোগ্যতার টাকায় নয়, কর্ম আর সততায় আসে, এবং তুমি এ পরীক্ষায় পাশ করেছ। তুমি প্রমাণ করেছ যে বড়ত্ব ধনসম্পদে নয়, বরং নেকজিল আর ভালো কাজে হয়। রাজকন্যা বলল, বাবাজি ঠিক বলছেন। ফিরোজ, তুমি চাকর নও, জীবনসাথী। আপনার সততা আমার দিলও জয় করেছে। আজ থেকে তোমার নাম ফিরোজ নয়, বরং সুলতান ফিরোজ থাকবে। ফিরোজের বিয়ে রাজকন্যার সাথে হয়ে গেল এবং সে সেই রাজপ্রাসাদেই খুশিতে থাকতে লাগল, যেখানে কোনো কালে সে কাপড় ধুত। তার সততা আর ভালোবাসা শেষ পর্যন্ত তাকে তার গরিবি থেকে বের করে সম্মানের জীবন দিয়েছে। যদি আপনাদের এই গল্প ভালো লেগে থাকে, তাহলে ভিডিও লাইক করে কমেন্টে আমাদের অবশ্যই জানান যে গল্প কেমন লাগলো, এবং এমনই গল্প দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করুন। ধন্যবাদ।